পরিবেশ অধ্যয়ন পদ্ধতি বলার আগে আমাদের পরিবেশ সম্পর্কে কিছু জানা দরকার। পরিবেশ এবং সমাজ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং প্রকৃতপক্ষে হচ্ছে কি আন্তনির্ভরশীল, একটি আরেকটির উপর নির্ভরশীল। শিল্পভিত্তিক, কৃষিভিত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি বিভিন্ন সামাজিক দল ও সামাজিক কাঠামো বিবর্তিত হয়েছে মানব সভ্যতা বিকাশের বিভিন্ন ধাপে ধাপে। এই সামাজিক কাঠামোগুলো মানুষের সমষ্টিগত সাংস্কৃতিক সম্পদগুলো প্রকাশ করে, যা মূলত প্রাকৃতিক পরিবেশ ভিত্তিক। প্রাকৃতিক পরিবেশ সমাজের বিভিন্ন কাঠামো গড়ে উঠতে সহায়ক বলে বর্তমান পরিবেশের অস্তিত্ব, গুণ এবং সামাজিক কাঠামোগুলোর প্রতি সারার উপর ভিত্তি করে গড়ে উঠবে। আমরা এখন দেখতে পাই যে মানুষ পরিবেশ নিয়ে আগে যতটা সচেতন না ছিল, এখন অনেক বেশি সচেতন, এবং আগে আসলে সচেতন হওয়ার প্রয়োজনও ছিল না। অটোমেটিক্যালি পরিবেশ মানুষের সাথে সহায়ক ছিল, মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক ছিল এখনকার মতো ছিল না। মানুষ পরিবেশ ধ্বংস করতো না, যার জন্য পরিবেশ নিয়ে আলাদাভাবে চিন্তা করার খুব একটা প্রয়োজন পড়তো না। পরিবেশের গুণগত মান, পৃথিবীর প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভাঙন বা ঐক্যনাশ, পরিবেশের অবক্ষয় ও দূষণ, বাস্তুসংস্থানিক অসমতা, সম্পদ নিঃশেষ হওয়া প্রভৃতি বিগত কয়েক বছর থেকে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। কিন্তু পরিবেশের যে কোনো সমস্যা সমাধান করতে হলে সমগ্র সমাজের উপর পরিবেশ উন্নয়নের কার্যক্রমের ফলাফল এবং উন্নয়ন কার্যক্রমের প্রতি সমাজের সারার কথা বিচার বিবেচনা করতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বড় বড় নগর ও শিল্প এলাকাগুলোর বায়ু দূষিত হয়ে পড়ছে এবং বায়ুর এরূপ দূষণ দূর করার জন্য প্রচুর মানব শক্তি ও সম্পদের প্রয়োজন, এবং এরূপ কার্যক্রম গ্রহণ করার জন্য কিছু খাত নতুনভাবে সৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অন্য খাতের থেকে অর্থ কেটে এই খাতে যোগ করা হচ্ছে। এবং বর্তমান সময়ে বলা যায় যে সামাজিক সমস্যাবলী সম্বন্ধে সমাজ বর্তমানে অনেক সচেতন এবং জনসাধারণ পরিবেশের মান উন্নয়ন রাখতে আগ্রহী। এবং পরিবেশ বিজ্ঞানী ডনস 1972 সালে উনি সময় পরিবর্তনের সাথে সাথে পরিবেশ সম্পর্কে জনগণের যে আগ্রহ দেখা দিয়েছে এবং পরিবর্তনের যে অনুক্রম সেটাকে উনি 5টি ধাপে সম্পন্ন হয়েছে বলে মনে করেন। এর মধ্যে প্রথম যে ধাপ সেটাকে উনি বলছেন প্রাক সমস্যা ধাপ। এক্ষেত্রে কয়েকজন বিশেষজ্ঞ ও আগ্রহী দল ছাড়া সাধারণত মানুষের দৃষ্টি পরিবেশ সমস্যার দিকে থাকে না। অল্প কিছু সংখ্যক লোক থাকে, কিছু বিশেষজ্ঞ এবং কিছু আগ্রহী লোক পরিবেশের বিষয়ে চিন্তা করে। এটা হচ্ছে প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে কি বিপদ সংকেতের আবিষ্কার ও ভিত্তিহীন আশাবাদের পরম উদ্যম নামক দ্বিতীয় ধাপে পরিবেশ সমস্যাগুলো সাধারণত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হয়। এবং অনেক সময় হঠাৎ করে দেখতে পাবে যে পেপারে দেখা দিচ্ছে বুদ্ধিজীবীরা অথবা ছাত্রছাত্রীরা বা শিক্ষকরা হঠাৎ করে পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে দেখা যাচ্ছে যে কাজ সুইপারের করার কথা সে কাজ তারা করছে, এবং কিছুদিন পর আবার আমরা দেখতে পাচ্ছি সেটা স্থিমিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে উদ্যমটা দেখা দেয়, তারপর আবার বন্ধ হয়ে যায়। তৃতীয় ধাপে গুরুত্বপূর্ণ অগ্রগতির ব্যয় উপলব্ধি করা হয় এবং আরও উপলব্ধি করা হয় যে কলা কৌশলের উন্নয়ন সবসময় পরিবেশ সমস্যা সমাধানের সবচেয়ে উত্তম সমাধান না হতে পারে। এবং চতুর্থ ধাপে পরিবেশ সমস্যা সমাধানের অনেক ব্যয়, যেহেতু এটি একটি ব্যয় সাপেক্ষ বিষয়, এবং পরিবেশ কার্যক্রম চালু করার অসুবিধাগুলি উপলব্ধি করে এ বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ কমে আসে। এবং পঞ্চম ধাপে দেখা যায় যে সে সময় মানুষের আগ্রহ কখনো উদ্দীপিত হয়, আবার কখনো স্থিমিত হয়ে পড়ে, যাকে আমরা আকস্মিক ও বিক্ষুব্ধ রীতি নামে অভিহিত করতে পারি। পরিবেশ ও সমাজের মধ্যবর্তী যে মিথস্ক্রিয়া নির্ভর করে সেটি মূলত সামাজিক ও রাজনৈতিক পদ্ধতিগুলোর উপর, যার মধ্যে পরিবেশিক ও বাস্তুসাংস্কৃতিক সমস্যাগুলো সৃষ্টি হয়। পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক পদ্ধতিগুলো পরিবেশের প্রতি উপলব্ধিকরণ এবং প্রতিক্রিয়াগুলো স্বতন্ত্র। পুঁজিবাদী রাষ্ট্রগুলো পরিবেশের প্রতি এক ধরনের প্রতিক্রিয়া দেখায় বা এক ধরনের আচরণ করে, এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো পরিবেশের প্রতি আরেক অন্য ধরনের কিছুটা ব্যতিক্রমী আচরণ করে। দেখা যায় যে পুঁজিবাদী রাষ্ট্রে প্রাকৃতিক সম্পদগুলো অসম বন্টন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক নিয়ামকগুলোর অমিল, পরিবেশের প্রতি সরকার ও স্বতন্ত্র ব্যক্তিদের দৃষ্টিভঙ্গির বিভিন্নতা প্রভৃতি কারণে দেশভেদে এবং অঞ্চলভেদে বাস্তুসাংস্থানিক অবহেলাগুলো বিভিন্ন। প্রাকৃতিক সম্পদগুলো আহরণ, উন্নয়নের হার, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণ এবং বাস্তুসাংস্থানিক সমতা বজায় রাখা সম্বন্ধে পশ্চিমের পুঁজিবাদী পদ্ধতির সরকারগুলো পরস্পর বিরোধী মতে পরিপূর্ণ, এবং প্রাকৃতিক সম্পদগুলো আহরণে অবিরত অথচ আত্মসাৎ করতে ব্যয় এবং উন্নত পশ্চিমা বিশ্ব দ্বারা অনিয়ন্ত্রিত উন্নয়ন একচেটিয়া এভাবে ভোগকারী দল এবং স্বার্থপর আন্তর্জাতিক কোম্পানিগুলো পরিবেশের সংকট সৃষ্টি করে।
এখন আমরা আসি যে কমিউনিস্ট ব্লক বা সমাজতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে কী হয়। সেক্ষেত্রে প্রাকৃতিক সম্পদগুলোর সামাজিক গুরুত্ব এবং পরিবেশিক ও বাস্তু সংশ্লিষ্ট সমস্যাগুলো এবং এসব সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য জরুরি প্রয়োজনের প্রতি অধিক চাপ প্রয়োগ করে তারা। এবং মার্ক্সবাদে বাস্তু সংস্থানের সমস্যাগুলো অনুসন্ধানের মৌলিক ঐতিহ্য বজায় রাখা হয়েছিল। প্রাকৃতিক সম্পদগুলোর লোলুপ আহরণের উপর সামাজিক নিয়ন্ত্রণ সুগঠিত করতে এবং মানুষ ও প্রকৃতির মধ্যবর্তী যে সঙ্গতি সেটি উন্নয়নের লক্ষ্যে মার্ক্সবাদে প্রচার করা হয়েছে। তবে উন্নত সমাজতান্ত্রিক দেশগুলোতে সবসময় যে দূষণমুক্ত প্রযুক্তি অবলম্বন করা হয় তা না, এবং সবসময় যে তারা পুঁজিবাদী রাষ্ট্রের মতো আচরণ করে না পরিবেশের সাথে, তাও না। যেমন চেরনোবিলের 80-র দশকে যে চেরনোবিলের পারমাণবিক বিপর্যয়, সেটি এক্ষেত্রে বলা যেতে পারে। আমরা বিভিন্ন বিষয় যখন পড়াশোনা করি, দেখা যায় যে প্রত্যেকটি বিষয়ে, রাষ্ট্রবিজ্ঞান বলি, সমাজবিজ্ঞান বলি, মনোবিজ্ঞান বলি, অর্থনীতি বলি, প্রত্যেকটি বিষয় অধ্যয়নের কিছু পদ্ধতি আছে। সেরকম পরিবেশ অধ্যয়নেরও কিছু পদ্ধতি আছে। এবং মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্কে মনে করা হয় যে এটি ভূগোলের একটি উল্লেখযোগ্য আলোচ্য বিষয়, এবং পরিবেশের পরিধির বিস্তার ও মানব সমাজ উন্নয়নের ফলে এর আলোচ্য বিষয় উন্নয়নের ধারা সূচিত হয়েছে। মানুষ ও তার সমাজের বিবর্তনের শুরু থেকে ভূখণ্ড, মাটি, পানি, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি পৃথিবীর প্রাকৃতিক উপাদান মানুষের পরিবেশ গঠন করেছে, এবং মানুষ মূলত প্রাকৃতিক মানুষে পরিণত হয়েছে, কারণ মানুষ তার চাহিদার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবং যেখানে মানুষ থাকবে সেখানে অবশ্যই মাটি, ভূখণ্ড, পানি, প্রাণী, উদ্ভিদ, জীব সব কিছুই থাকবে। আবার যেখানে এই জিনিসগুলো থাকবে সাধারণত সেখানেও অন্য অন্য প্রাণী থাকবে। এটা হচ্ছে প্রকৃতির একটা নিয়ম। তো পরিবেশ অধ্যয়নের ক্ষেত্রে দেখা যায় যে যেসব পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি বিদ্যমান, সেখানে 5টি অধ্যয়ন পদ্ধতি আছে। একটি হচ্ছে পরিবেশিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গি, পরম কারণবাদ দৃষ্টিভঙ্গি, সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গি এবং বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আমরা একে একে এই প্রত্যেকটি অধ্যয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা পরিবেশিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গি। এ দৃষ্টিভঙ্গি মূলত মাটির তৈরি মানুষের ভিত্তিতে গড়ে উঠেছে এবং মানুষ ও কার্যাবলীর প্রাকৃতিক পরিবেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণের দিকে ভূমিকা রাখতে শুরু করেছে। প্রকৃতপক্ষে মানুষ পরিবেশ সম্পর্কে নিমিত্তবাদী পরিপ্রেক্ষিত হিসেবে মানুষ তার প্রাকৃতিক পরিবেশের অনুগত হয়ে পড়েছে। কারণ স্বাস্থ্য, আরাম, আয়েশ, দৈহিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক, চারুকলা প্রভৃতি কেবলমাত্র পরিবেশের উপর নির্ভরশীল নয়, বরং প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গিতে মানুষকে প্রকৃতির হাতে খেলার পুতুল বলে বিবেচনা করা হয়, এবং এখানে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে বলে বিবেচনা করা। এখানে মানুষকে প্রকৃতি নিয়ন্ত্রণ করে, মানুষকে নিয়ন্ত্রণ করে প্রকৃতি, মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে না। যেটা হচ্ছে পরিবেশের নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। এরপরে যেটা হচ্ছে পরম কারণবাদ দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটি ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, জৈন প্রভৃতি যত ধর্ম আছে সবাই বিশ্বাস করে যে মানুষ সৃষ্টির সেরা জীব এবং সব কিছুই তার ব্যবহার এবং উপভোগের জন্য তৈরি। এবং মানুষ প্রকৃতির এই ভাবতত্ত্ব থেকে মানুষ প্রাকৃতিক সম্পদগুলো নিজের স্বার্থ সাধনে ব্যবহার করতে উৎসাহিত হয়, এবং সীমাহীন অবিবেচকভাবে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের ফলে মানুষ নিজেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা যদি আমাদের দেশের কথা বলি, আমাদের চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলো, এটা হচ্ছে কি একটা প্রাকৃতিক সম্পদ, কিন্তু মানুষ সেই প্রাকৃতিক সম্পদ কেটে সেখানে বাড়িঘর বানাচ্ছে। এবং বাড়িঘর বানানোর পর হচ্ছে কি, এক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে প্রকৃতি আবার প্রতিশোধ নিচ্ছে। অনেক সময় দেখি আমরা সেই পাহাড় ভেঙে ধস হয়, এবং সেই ধসে আবার মানুষ বাড়িঘর যারা তৈরি করে তারা আবার সেখানে মারাও যাচ্ছে। এবং এইভাবে মানুষ ধর্মের দোহাই দিয়ে বা পৃথিবী সৃষ্টি হয়েছে তাদের উপভোগের জন্য, এই ধারণা বশবর্তী হয়ে তারা অনেক সময় প্রাকৃতিক সম্পদগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করে এবং প্রাকৃতিক সম্পদ অবলীলায় লুণ্ঠন করে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়। এরপরের যেটি, সেটি হচ্ছে সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি পরিবেশগত নিমিত্তবাদের উল্টো। এখানে বলা হয়েছে যে পৃথিবীর উপর বিভিন্ন প্রকার পরিবেশ দেখা যায় এবং প্রতিটি স্থানের পরিবেশ যেসব স্থানে মানুষের জন্য কিছু সম্ভাবনা সৃষ্টি করে, মানুষ নিজের পছন্দ অনুযায়ী এইসব সম্ভাবনা ব্যবহার করে। এবং এক্ষেত্রে বিবেচনা করা হয় যে পরিবেশগত নিয়ন্ত্রণ বলে কিছু নেই, বরং মানুষ নিজের চিন্তাভাবনা, পছন্দ, বিচার বিবেচনা অনুসারে সামাজিক উন্নতির জন্য প্রকৃতিতে বাধা বিঘ্নগুলোকে নিজের প্রয়োজনে কাজে লাগায়। এবং এই দৃষ্টিভঙ্গিতে মানুষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, প্রকৃতির পরিবর্তে মানুষকে সক্রিয় বলে মনে করা হয়। আমরা প্রথমে যেটি পড়ছিলাম নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গি, সেখানে আমরা দেখছিলাম কি যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এখানে আমরা যেটি দেখব এখানে হচ্ছে
এখানে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখি যে আমরা যমুনা সেতু, পদ্মা সেতু এগুলোকে মানুষ নিয়ন্ত্রণ করছে। মানুষ প্রকৃতির উপর প্রযুক্তি ব্যবহার করে সেটিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। এরপর যেটা অর্থনৈতিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গি, এই পরিবেশের উপর মানুষের প্রভুত্ব এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবিরত অর্থনৈতিক এবং শিল্প সম্প্রসারণ করা হচ্ছে। এবং এই যে উন্নয়ন চিন্তাধারার মূল বক্তব্য হচ্ছে এক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন রয়েছে। সেজন্য পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশের মান সাধারণত কম গুরুত্ব দেওয়া হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সাধারণত পরিবেশের মান হ্রাসের পরিমাণ কম রাখা হয়। প্রকৃতপক্ষে অর্থনৈতিক নিমিত্তবাদ দুটি চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যা এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কার্যাবলীর মধ্যে ধনাত্মক সহসম্বন্ধ বর্তমান থাকে। আবার সামগ্রিক অর্থনৈতিক নীতির দ্বারা জনসংখ্যার সম্পদ ও সমাজের মিথস্ক্রিয়া পরিচালিত হয় এবং অর্থনৈতিক উন্নয়নের চেয়ে পরিবেশের গুরুত্ব অনেক কম দেওয়া হয়। এবং আমরা দেখি যে অর্থনৈতিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য এই যে দেখা যায় আমাদের দেশের কথা যদি বলি, খাল, বিল, নদী, নালা ভরাট করে সেখানে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। তো এগুলো হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। এখানে মানে সুদূর প্রসারী যে পরিবেশের বিপর্যয় সেটা নিয়ে চিন্তা করা হয় না, এটা তাৎক্ষণিকভাবে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেটিকেই গুরুত্ব দেওয়া হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে এটা নির্দ্বিধায় বলা যায় যে এই সাথে অর্থনৈতিক উন্নয়ন যেমন হচ্ছে একই সাথে পরিবেশের অবক্ষয় করছে। এরপরের যেটি অধ্যয়ন পদ্ধতি সেটা হচ্ছে বাস্তুতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। মানুষ পরিবেশ সম্পর্কে বাস্তুতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি মূলত বাস্তুসংস্থানের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যে একদিকে বিভিন্ন সংগঠন ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া এবং অন্যভাবে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন সংগঠনের মধ্যবর্তী মিথস্ক্রিয়া। এখানে মানুষকে পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয় এবং পরিবেশের সাথে মানুষের সম্পর্ক যে মিথজীবী হয়, পরিবেশের কোনো ক্ষতি সাধিত হয় না, কারণ সে জানে যে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাকে টিকে থাকতে হবে। পরিবেশ মানুষের অধীনস্থ নয়, বরং পরিবেশের ভালো মন্দের উপরই মানুষের উন্নতি বা অবনতি বহুলাংশে নির্ভর করে। সেজন্য মানুষকে পরিবেশের উপর সদয় হতে হয়। এখন আমরা যদি আমাদের বর্তমান সময়ের কথা বলি, যে আমরা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলছি। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, শুধু মানুষ না, সব প্রাণী পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে। এই যে করোনার কারণে আমরা প্রথম দিকে খুব অ্যালার্ট ছিলাম, আমরা বের হতাম না, কিন্তু কতদিন আর বাইরে বের না হয়ে থাকা যায়। এখন আমরা কী করছি, পরিবেশের সাথে খাপ খাইয়ে আমরা আমাদের প্রিকশন নিয়ে বের হচ্ছি। তো এইভাবে পরিবেশের সাথে বা মানুষের সাথে এই সম্পর্কটা হচ্ছে পারস্পরিক। পরিবেশ যেমন মানুষের উপর নির্ভরশীল, মানুষও একইভাবে পরিবেশের উপর নির্ভরশীল। এবং ভূপৃষ্ঠে যত প্রাণী আছে, মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং অতি সূক্ষ্ম যে জীবগুলো আছে, একই সাথে যেমন ব্যাকটেরিয়ার কথা যদি আমরা বলি, এগুলো সবই একসাথে বসবাস করে। ফলে প্রত্যেকে পরস্পরের সাথে এক অদৃশ্য অবিচ্ছেদ্য নিবিড় বন্ধনে বাঁধা। যে কোনো একটির জন্য বৃদ্ধি ও বিকাশের সাথে অন্য বিষয়টির কোনো না কোনো সম্বন্ধ রয়েছে। অর্থাৎ মানুষ, প্রাণী, উদ্ভিদ বা পৃথিবীর পৃষ্ঠে জীবনধারণের জন্য পরস্পরের উপর নির্ভরশীল। কেউই স্বয়ং সম্পূর্ণ নয়, এমনকি মানুষও স্বয়ং সম্পূর্ণ নয়। প্রতিটি প্রাণী বা প্রতিটি উদ্ভিদই কোনো না কোনোভাবে কেউ কারো না কারোর উপর নির্ভরশীল। তাহলে এটি হচ্ছে আমরা আজকে যেটা জানলাম, সেটি হচ্ছে পরিবেশ অধ্যয়নের বিভিন্ন পদ্ধতিগুলো। তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।